আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপি সংসদীয় দলের কর্মশালার সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। পাঞ্জাবের বন্যা পরিস্থিতির পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী আগামীকাল ওই রাজ্য সফর করবেন। সুপ্রিম কোর্টে আজ বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের শুনানি হবে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করেছেন। ভারত পুরুষদের এশিয়া কাপ হকি 2025-এর চ্যাম্পিয়ন হয়েছে। ইউএস ওপেন টেনিসের সিঙ্গলসে কার্লোস আলকারাজ জ্যানিক সিনারকে হারিয়ে খেতাব জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। বিজেপি সংসদীয় দল পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের সিদ্ধান্ত অনুমোদন করে একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করেছে। নতুন দিল্লিতে গতকাল সংসদীয় বোর্ডের দুদিনের কর্মশালায় কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এই প্রস্তাব পেশ করলে উপস্থিত সদস্যরা বিপুলভাবে তা সমর্থন করেন। কর্মশালায় বিজেপি সাংসদরা এই নাগরিক বান্ধব সংস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান। তবে এই সংস্কারের সুবিধা যাতে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছায় তার জন্য ব্যবসায়ী এবং উৎপাদকদের প্রতি এই প্রস্তাবে আহ্বান জানানো হয়। আজ এই কর্মশালার সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন। জিএসটি কর কাঠামোয় যে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে, আগামী 22 তারিখ থেকে তা কার্যকর হতে চলেছে। এই পরিবর্তন কৃষিক্ষেত্রের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নতুন পরিবর্তিত জিএসটি হার কৃষিক্ষেত্রের ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে। বর্ধমানের পূর্বস্থলীর কৃষক রফিকুল আলম সাহানা জানালেন, কৃষি সরঞ্জামের দাম কমায় তাদের লাভ হবে। ভবিষ্যতে সরকার জৈব সারে ভর্তুকির পরিমাণ বাড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এরা মিলে যে জিএসটি কমিয়েছে জৈব সারের উপর, একই সঙ্গে কৃষি যন্ত্রপাতির উপর, আমি আশা করব চাষিরা যাতে আরো বেশি বেশি জৈব সারে আগ্রহী হয়। তার জন্য যে ভর্তুকি কেমিক্যাল ফার্টিলাইজারে দিচ্ছেন সেই ভর্তুকিটা জৈব সারের উপর দেওয়া হোক, যাতে মানুষ জৈব সারে আরো বেশি উৎসাহী হয় এবং তাতে পরিবেশ দূষণমুক্ত হয়, মানুষের স্বাস্থ্য ভালো হয়, প্রকৃতির স্বাস্থ্য ভালো হয়। অন্যদিকে নদিয়া জেলার বীরপুরের কৃষক মনিবর রহমান কৃষি সরঞ্জাম ও জৈব সারে জিএসটি কমানো কেন্দ্রীয় সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করেন। কেন্দ্র সরকারের জিএসটি কমাতে ক্ষুদ্র চাষি এবং বৃহৎ চাষি সবারই লাভবান হয়েছে। যেমন জৈব সারের দাম কমেছে, তারপর ট্র্যাক্টরের দাম কমেছে, এতে আমরা প্রচন্ড উপকৃত হয়েছি। এটা যুগান্তকারী সিদ্ধান্ত সরকারের। জৈব সারের দাম কমাতে আমাদের উপকার হয়েছে বলছে, রাসায়নিক সার দেওয়াতে জমিগুলো সব ক্ষতি হচ্ছে, বিশাল ক্ষতি হচ্ছে চাষ। এই জৈব সারের দাম কমাতে আমাদের সুবিধা হয়েছে এটাই। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মঙ্গলবার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে পাঞ্জাব সফর করবেন। সে রাজ্যে বন্যা দুর্গত মানুষকে যাতে সব ধরনের সহায়তা দেওয়া যায় সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী স্থানীয় পরিস্থিতি ব্যক্তিগতভাবে দেখবেন বলে জানা গেছে। পাঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর এক সোশ্যাল মিডিয়ার পোস্টে এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী পাঞ্জাবের বন্যা পরিস্থিতিতে বিশেষভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতির উপর নজর রাখছেন। এদিকে বন্যা বিধ্বস্ত পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলছে। ওই তিন রাজ্যেই বন্যা পরিস্থিতির অবশ্য কিছুটা উন্নতি হয়েছে। ভারতীয় বিমান বাহিনী বিভিন্ন জায়গা থেকে 541 জন বন্যা দুর্গতকে উদ্ধার করেছে। 10 টনেরও বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এয়ারড্রপ করা হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি আজ পর্যন্ত রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রদেশ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। এছাড়াও জম্মু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, মধ্য মহারাষ্ট্রে আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি মাসের 13 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। মণিপুরের রাজভবনে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী রাজ্যের 2টি জায়গায় জনসভা করবেন। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সভাপতিত্বে গতকাল এক বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, মণিপুর বিধানসভার অধ্যক্ষ, বিধায়ক এবং মণিপুর প্রদেশের বিজেপি সভাপতি।
সুপ্রিম কোর্টে আজ বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের শুনানি হবে। গত 24 জুন নির্বাচন কমিশন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় পূর্ণাঙ্গ সংশোধনের সিদ্ধান্ত নেয়। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ রাষ্ট্রীয় জনতা দল AIMIM সহ অন্যান্যদের এ সংক্রান্ত আবেদনের শুনানি করবে। উল্লেখ্য, বিহারের ভোটার তালিকায় 7,24,00,000 ভোটারের মধ্যে 99.5%ই সংশোধন প্রক্রিয়ায় অঙ্গ হিসেবে তাদের যোগ্যতা সংক্রান্ত নথিপত্র জমা দিয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। जीएसटी काउंसिल ने बीमा पर लगने वाले 18% टैक्स को घटाकर 0 कर दिया है। ऐसे में जीवन बीमा लेने वालों को अब सिर्फ इंश्योरेंस का प्रीमियम ही भरना होगा और इस पर कोई भी अतिरिक्त टैक्स नहीं देना होगा। ये हेल्थ इंश्योरेंस लेने वालों के लिए बड़ा फायदा है, क्योंकि LIC को पहले से ही इनकम टैक्स में छूट मिली हुई है। वहीं अब GST भी हटने से बीमा लेना फायदे का सौदा होगा। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করেছেন। 1 বছরেরও কম সময় তার পদে থাকার পর শাসক লিবারেল ডেমোক্রেটিক পার্টি সেদেশের আইনসভায় সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পর সংখ্যাগরিষ্ঠতা হারানোয় তিনি গতকাল ইস্তফা দিয়েছেন। এক সাংবাদিক সম্মেলনে ইশিবা জানিয়েছেন তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দিচ্ছেন। 15 বছরের মধ্যে এই প্রথম শাসক LDP আইনসভায় 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারালো। তিনি অবশ্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। নাইজেরিয়ায় উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামাল গ্রামে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী 60 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। নাইজেরিয়া ক্যামেরুন সীমান্তবর্তী এই গ্রামে কয়েকদিন ধরেই গ্রামবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছিল। এই ঘটনায় 5 সেনা এবং 13 জন নির্মাণ কর্মী নিহত হয়েছেন। নাইজেরিয়ার বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন পালিয়ে যাওয়ার সময় 30 জন জঙ্গিও তাদের বিমান হামলায় নিহত হয়েছেন। ভারত বিশ্ব বাণিজ্য সংগঠন WTOর সঙ্গে খোলামেলা, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। রাশিয়ার ভ্লাদিভোস্তকে গতকাল সাংহাই সহযোগিতা সংগঠনের বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে ভারতের পক্ষ থেকে এই সংগঠনের সম্মিলিত শক্তিকে সমৃদ্ধি অর্জনের কাজে লাগানোর কথা বলা হয়। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই বৈঠকে রফতানির বহুপাক্ষিকতা, বিশেষ কোনো দেশের উপর নির্ভরশীলতা কমানো এবং স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার উপরে ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে। ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব অমিতাভ কুমার এই বৈঠকে উন্নয়ন কেন্দ্রিক কর্মসূচি এবং খাদ্য নিরাপত্তার জন্য গণবন্টন ভাণ্ডার সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন। সাগরের তলদেশের টেলিযোগাযোগের কেবল খারাপ হয়ে যাওয়ায় ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হয়েছে। ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে ভারত ছাড়াও সৌদি আরব, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে ইন্টারনেট সংযোগ হয় বিচ্ছিন্ন হয়েছে নয়তো ধীর গতিতে চলছে। যদিও ভারতীয় টেলিকম পরিষেবা সংস্থাগুলো জানিয়েছে এর ফলে অভ্যন্তরীণ ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। কী কারণে সাগরতলার টেলিযোগাযোগ কেবল খারাপ হয়েছে তা অবশ্য জানা যায়নি। ভারত পুরুষদের এশিয়া কাপ হকি 2025-এর চ্যাম্পিয়ন হয়েছে। বিহারের রাজগিরে ফাইনালে ভারত 4-1 গোলে গতবারের বিজয়ী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। এই নিয়ে চতুর্থবার পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হলো ভারত। গতকালের ম্যাচে 29 সেকেন্ডে সুখজিৎ সিং ভারতকে এগিয়ে দেন। 28 মিনিটে ব্যবধান 2-0 করেন দিলপ্রীত সিং। 45 মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন দিলপ্রীত। ম্যাচের 50 মিনিটের ঠিক পর ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন রাজকুমার পাল। এর কিছুক্ষণের মধ্যে কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন সানদাইন। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো হরমনপ্রীত সিং এর নেতৃত্বাধীন ভারতীয় দল। এর ফলে ভারত বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো। এই বিষয়ে দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেন, टारगेट था, एम था, काफी समय से इस चीज के लिए हम प्रैक्टिस कर रहे थे, तो फाइनली आज वो चीज अचीव की है। मेरा और मेरी पूरी टीम का नेक्स्ट टारगेट है वर्ल्ड कप है। आप हर मैच से सीखते हैं, जैसे मैं हर मैच के बाद भी यही बोलता हूँ कि प्लस और माइनस रहता ही हमेशा, बट कितनी जल्दी आप उसको एनालाइज करके उस पर वर्क करके चीजों को अप्लाई करते हो वो मैटर करता है। एज ए टीम डिफेंस हमने काफी अच्छी की है और जो स्कोरिंग देख रहे हैं बहुत अच्छी रही है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় হকি দলের এই জয়ে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও অভিনন্দন জানান।
স্পেনের কার্লোস আলকারাজ ইটালির জানিক সিনারকে হারিয়ে ইউএস ওপেন টেনিস সিঙ্গলসের খেতাব জয় করেছেন। গতরাতে আলকারাজ 6-2, 3-6, 6-1, 6-4 সেটে তার প্রতিদ্বন্দ্বী সিনারকে হারিয়ে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানটি ধরে রেখেছেন। এই নিয়ে আলকারাজ 6টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন এবং 1978 সালের পর এই প্রথম 3 ধরনের কোর্টে বিভিন্ন প্রতিযোগিতায় জয়লাভ করলেন। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপি সংসদীয় দলের কর্মশালার সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী আগামীকাল সে রাজ্য সফর করবেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।